তাহলে দেখ এতক্ষণ তোকে যেটা বলতেছিলাম সেগুলোই হচ্ছে যে এখানে আছে। এই যে মানব শ্বসনতন্ত্র, এখানে কি হয়, আমরা হচ্ছে যে কিভাবে কি করি, এটা হচ্ছে যে কি কারণে লাগে, আমরা যে অক্সিজেন নিচ্ছি বা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি, আলটিমেটলি এটা ক্যামেরাতে আসে না। এই যে আলটিমেটলি কী হয়, এই যে আমরা যে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনটা আমাদের বডিতে যে, আর আমরা যে খাবার খাচ্ছি, খাবারের মাধ্যমে গ্লুকোজ আসতেছে, দুটো মিলে আমার বডিতে শ্বসনের মাধ্যমে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, পানি আর শক্তি। শক্তি কি? এটিপি। তাহলে এটা শ্বসন প্রক্রিয়াটা কোথায় হয়? এই কিন্তু সেই একই কথা, এটা কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে হবে। শেষ। তার মানে এরপরে আছে দেখ কি শ্বসনতন্ত্র কি, মানে শ্বসনতন্ত্রের পার্টগুলো আছে। শ্বসনতন্ত্রের এই যে এই ছবিটা দেখ, তাহলে বুঝতে পারবি। শ্বসনতন্ত্রের এখানে দেখ প্রথমে শুরু করছে কি ষড়যন্ত্র দিয়ে, তারপর আছে ট্রাকেয়া, ট্রাকের আরেকটা নাম হচ্ছে শ্বাসনালী। হ্যাঁ, এই দেখ ট্রাকেয়াতে সব এই যে সি শেপ হায়ালিন কার্টিলেজ বা স্বচ্ছ কার্টিলেজ। এবার দেখ ট্রাকেয়া এখান থেকে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে ব্রোঙ্কাস, আর এটা হচ্ছে ব্রোঙ্কাস হচ্ছে বা ব্রোঙ্কায়ও বলে, একটা হচ্ছে এক বচন, একটা হচ্ছে যে বহু বচন, ব্রোঙ্কাই বা ব্রোঙ্কাস। ব্রোঙ্কাস বা ব্রোঙ্কাই এগুলো হচ্ছে এরকম, এটা ধর ট্রাকিয়া, এই যে দুই ভাগে ভাগ হয়ে গেল, এই ভাগগুলোকে বলে ব্রোঙ্কাস বা ব্রোঙ্কাই। এবার প্রত্যেকটা ব্রোঙ্কাই আবার ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়, এগুলোকে বলে ব্রোঙ্কিওল। ব্যাস। আর ব্রোঙ্কিওলগুলোর সাথে এখন থাকে হচ্ছে যে এরকম গোল্লা গোল্লা অ্যালভিওলাই। অ্যালভিওলাই হচ্ছে ফুসফুসের কোষ, যেখানে গ্যাসের বিনিময় হয়। এই যে ব্যাস, এই যে অ্যালভিওলাস দেওয়া আছে। আর এই পুরো লাংসের একটা আবরণ থাকে। হ্যাঁ, লাংস কিন্তু এমনি এমনি থাকে না। ধর যে তোর বাড়ির একটা আবরণ কি আছে, দেয়াল আছে, পাঁচিল আছে, বাইরে তোর দেহের বাইরের আবরণ কি, ত্বক। ঠিক সেরকম লাংসের একটা আবরণ থাকে, সেটার নাম কি? প্লুরা। তো প্লুরার দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে লাংসের দিকে, একটা হচ্ছে যে বাইরের দিকে। যেটা ভেতরের দিকে মানে লাংসের দিকে, সেটাকে বলে হচ্ছে যে ভিসেরাল স্তর, ভিসেরাল স্তর। আর যেটা বাইরের দিকে সেটা হচ্ছে যে প্যারাইটাল। প্যারাইটাল বলতে দেয়াল বোঝায়, মানে বাইরেরটা বোঝায়। তার মানে প্লুরার হচ্ছে আমরা কি পড়লাম, এই যে প্লুরার হচ্ছে দুইটা লেয়ার, একটা হচ্ছে ভিসেরাল, একটা হচ্ছে যে প্যারাইটাল লেয়ার। আর এই দুইটা লেয়ারের মাঝখানে যেটা থাকে, একটা ফাঁকা জায়গা থাকে, সেটা হচ্ছে যে গহ্বর। এখানে কিছু ফ্লুইড থাকে। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধর এই একটা লাংস, এই লাংসের দুইটা হচ্ছে যে অত তো দেখতে পাচ্ছিস না, এই ধর এই একটা লাংস, এই লাংসের বাইরে হচ্ছে যে এরকম করে আবরণ দেওয়া থাকে। এই যে ভেতরের দিকে মানে লাংসের দিকে যে আবরণটা, দুইটা লেয়ার তো, লাংসের দিকে যে আবরণটা এটা হচ্ছে যে ভিসেরাল। আর এই যে বাইরের দিকে যে আবরণটা এটা হচ্ছে যে প্যারাইটাল। আর তাহলে কি, যে ভিসেরাল আর প্যারাইটালের মাঝখানে দেখ একটা ফাঁকা জায়গা আছে, এই যে দেখ এই যে ফাঁকা জায়গাটা, এটার নাম হচ্ছে যে প্লুরাল গহ্বর। যেহেতু এটা প্লুরা পড়তেছে, যে ভিসেরাল বা প্যারাইটাল এগুলো তো সব প্লুরাল লেয়ার, এটা হচ্ছে যে প্লুরাল গহ্বর, প্লুরাল গহ্বর। ব্যাস, এই প্লুরাল গহ্বরের মধ্যে প্লুরাল ফ্লুইড থাকে। ফোকাস ঠিক হচ্ছে না। তাহলে একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, একটা হচ্ছে ভিসেরাল লেয়ার। আর দুইটা লেয়ারের মাঝখানে থাকে এই যে প্যারাইটাল লেয়ার বা ভিসেরাল লেয়ার, কিসের লেয়ার? এগুলো সব হচ্ছে যে প্লুরাল লেয়ার। প্লুরা কি? প্লুরা হচ্ছে লাংসের একটা আবরণ। লাংস প্লুরার মধ্যে থাকে। এটা যদি লাংস হয়, এটা যদি লাংস হয়, লাংসের বাইরে যে আবরণটা থাকে সেটাই হচ্ছে প্লুরা। প্লুরার দুইটা লেয়ার থাকে, প্যারাইটাল, ভিসেরাল। শেষ। তাহলে যাই হোক, আমরা এখান থেকে যা পড়তেছিলাম শ্বসনতন্ত্রের পার্ট, আমরা এখন শ্বসনতন্ত্রের পার্টগুলো সব দেখবো। তোর বইয়ে কী কী দেওয়া আছে এগুলো দেখবো। তাহলে প্রথমে আমি কিন্তু বলছিলাম কী হবে, নাসারন্ধ্র বা নাসাপথ। এই যে নাসারন্ধ্র, নাসাপথ, নাসা গহ্বর এগুলোর মধ্যে পড়বে। এখানে কি থাকে, দেখ হাত দিয়ে দেখ লোম আছে। আবার এখানে এই যে নাসারন্ধ্রে কিন্তু আবার হচ্ছে এক ধরনের স্নায়ু থাকে, যার মাধ্যমে আমরা গন্ধ পাই। এই গন্ধের জন্য বা যে নার্ভটা দায়ী, সেটার নাম হচ্ছে অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি নার্ভ বা স্নায়ু। এই অলফ্যাক্টরি নার্ভ বা স্নায়ু এটা হচ্ছে আমাদের এই নাকের মধ্যে থাকে, এটা হচ্ছে আমাদের গন্ধ পাওয়ার জন্য দায়ী।
আচ্ছা, নাকের মধ্যে কিন্তু কি আছে, লোম আছে। এটা কি করে, বাতাস থেকে, বাতাসে যে ধূলিকণা আছে, রোগ জীবাণু আছে, আবর্জনা আছে, এইগুলোর থেকে হচ্ছে মানে একটা ছাঁকনির মতো কাজ করে। দেখ, ধূলিকণা, রোগ জীবাণু, আবর্জনা এইগুলো কি হয়, আমাদের লোমে আটকায় যায়। এভাবে একটা হচ্ছে যে কিছুটা হচ্ছে তোর মানে ছাঁকনির মতো কাজ করে। আবার একইভাবে কি করে, আমরা ধর যে এখন কি পরিমাণ গরম, এই গরম বাতাস নিচ্ছে, কিন্তু এই গরম বাতাস তো ফুসফুসের জন্য ভালো না। তাহলে এটা কী করে, সাথে সাথে একটু হচ্ছে যে এই জিনিসগুলোকে ঠান্ডা করে। তারপর কি আছে, গলবিল। গলবিল হচ্ছে এটা মুখ গহ্বরের, মানে তুই হা করলে পেছনের দিকে দেখতে পারবে একটা ছোটো আলজিহ্বা আছে, ওই পোর্শনটা, ওর নিচে হচ্ছে যে গলবিল। তারপর হচ্ছে যে স্বরযন্ত্র আছে। স্বরযন্ত্র হচ্ছে গলবিলের নিচে আর শ্বাসনালীর উপরে অবস্থিত। এই যে দেখ, এই হচ্ছে নাসারন্ধ্র, নাসিকা গহ্বর, এটা হচ্ছে গলবিল, এটা হচ্ছে যে স্বরযন্ত্র। স্বরযন্ত্র বা ল্যারিংস, এর আরেকটা নাম হচ্ছে ল্যারিংস। ট্রাকিয়া, ট্রাকিয়ার আরেকটা নাম হচ্ছে যে শ্বাসনালী। এই যে শ্বাসনালী হচ্ছে একটা তোর ফাঁপা নল, এটা হচ্ছে তোর ওই যে তরুণাস্থি। কোন ধরনের তরুণাস্থি, সি শেপড। সি শেপড কোন ধরনের তরুণাস্থি, স্বচ্ছ তরুণাস্থি। আমরা তরুণাস্থি 3টা টাইপ করছিলাম, স্বচ্ছ, তারপর হচ্ছে যে আরও কী কী ছিল, শ্বেত, আর ওরকম হাবিজাবি না, স্বচ্ছ হায়ালিন ছিল, ফাইব্রোকার্টিলেজ ছিল, আরও কী কী, তন্তুময়, যেটা শ্বেত তন্তুময় এরকম ছিল। যাই হোক, তো এটা হচ্ছে যে স্বচ্ছ কার্টিলেজ। আর এখানে কি থাকে, যে লোমযুক্ত কোষ থাকে। সেই লোমযুক্ত কোষটা কি, মানে লোমযুক্ত কোষ বলতে ওর আবরণী, এই ট্রাকেয়ার আবরণী। ট্রাকেয়ার আবরণী কি, ট্রাকেয়ার আবরণী কি, ট্রাকেয়ার আবরণী হচ্ছে যে সিলিয়াযুক্ত, সিলিয়াযুক্ত সিউডোস্ট্রাটিফাইড, সিউডোস্ট্রাটিফাইড আবরণী থাকে। সিউডো মানে কি, সিউডো মানে মিথ্যা, স্ট্রাটিফাইড মানে অনেকগুলো লেয়ার। কিন্তু তাহলে সিউডো কেন বলতেছে, মানে হচ্ছে যে এরকম ছিল, তোর মনে পড়বে, লেয়ার একটাই থাকে, কিন্তু হচ্ছে সেই লেয়ার দেখতে মনে হয় কি যে অনেকগুলো লেয়ার, কিন্তু লেয়ার আসলে এক, কিন্তু দেখতে মনে হয় হচ্ছে যে অনেকগুলো লেয়ার আছে, এরকমভাবে থাকে। এটা দেখতে মনে হচ্ছে কিন্তু অনেকগুলো লেয়ার, কিন্তু আসলে একটা লেয়ার, একটা লেয়ার কিন্তু দেখতে অনেকগুলো লেয়ার, এর জন্য নাম হচ্ছে সিউডোস্ট্রাটিফাইড। আর এর মাথায় হচ্ছে যে এরকম করে সিলিয়া থাকে, কোষগুলোর মাথায় সিলিয়া থাকে। এই সিলিয়া হচ্ছে যে ঝাড়ুর মতো কাজ করে। কি করে, এই সিলিয়া ঝাড়ুর মতো কাজ করে ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দেয়। তাহলে সেই ময়লাগুলো আমাদের ফুসফুসে যায় না, ময়লাগুলো কীভাবে বের হয়, কফের মাধ্যমে আমাদের বের হয়ে যায়, মানে কাশি হয়ে বের হয়ে যায়, ব্যাস। এরপরে আছে যে ওই যে ব্রঙ্কাস, তো বললামই, এই যে ট্রাকিয়া, ট্রাকিয়া 2 ভাগে ভাগ হয়ে যায়, ট্রাকিয়া 2 ভাগে ভাগ হয়ে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই করে। এগুলো হচ্ছে যে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই। তবে ব্রঙ্কাস আবার কী হয়, এটা আবার ছোটো ছোটো অনেকগুলো হয়ে যায়, ছোটো ছোটো ভাগে ভাগ হয়ে যায়, এগুলোকে বলে ব্রঙ্কিওল। এই যে এগুলোকে বলবে ব্রঙ্কিওল, এই যে বলা আছে যে ব্রঙ্কিওল। তারপর কি, ব্রঙ্কিওলগুলোর মাথায় কি থাকবে, মানে তখন আলটিমেটলি কিন্তু এই যে এতখানি কওয়া হচ্ছে যে ফুসফুসের ভেতরে ঢুকে গেছে, এরকম ফুসফুসের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই যে তারপরে কি হচ্ছে, ফুসফুস শুরু হচ্ছে। তাহলে ফুসফুসই কিন্তু শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। তোর কাছে কিন্তু জিজ্ঞেস করবে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটা, সেটা হবে ফুসফুস। এটা বক্ষগহ্বরের ভেতরে হৃৎপিণ্ডের 2 পাশে 2টো ফুসফুস অবস্থিত। আচ্ছা, ডান ফুসফুসটা 3 খণ্ডে আর বাম ফুসফুস হচ্ছে 2 খণ্ডে বিভক্ত। ধর এটা হচ্ছে যে বাম ফুসফুস, আর এটা হচ্ছে যে ডান ফুসফুস। এটা বাম, সরি এটা ডান, আর এটা হচ্ছে যে বাম। এই যে ডান ফুসফুসে এরকমভাবে তো 3টা খণ্ড থাকে, একটা একটা একটা, আর বাম ফুসফুসে জাস্ট 2টা খণ্ড থাকে। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, এই যে এখানে দেওয়া আছে 3টা খণ্ড, আর বাম ফুসফুসে তোর 2 খণ্ডে বিভক্ত। এই যে ফুসফুস 2 ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা দিয়ে গঠিত। এখন তোকে এরকম কতগুলো পর্দা পড়তে হবে, যেমন লাংস বা ফুসফুস, এটা হচ্ছে কি দিয়ে আবৃত, প্লুরা। তারপরে হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড, এটার বাইরের যে আবরণটা থাকে সেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। এরকমভাবে ব্রেনের যে আবরণটা থাকে সেটাকে আমরা বলি মেনিনজেস, মেনিনজেস। ব্যাস শেষ। আচ্ছা, এবার এই যে ফুসফুসের মূল জিনিসটা কিন্তু হচ্ছে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই হচ্ছে যে বায়ুর আদান প্রদান হয়। কিভাবে হয় আমি একটু পরে দেখাবো। আরেকটা জিনিস আছে কি, মধ্যস্থতা। মধ্যস্থতা এটা হচ্ছে যে তোর বক্ষগহ্বর, মানে বুক আর পেট, এটার মাঝখানে একটা হচ্ছে তোর মানে পার্থক্য করে। তুই জোরে একটা শ্বাস নে,
শ্বাস নিয়ে তুই একটু বোঝ যে তোর বুকটা সামনের দিকে আগায় আসতেছে, আর ঠিক একইভাবে তোর পেটের উপরে একটা চাপ পড়তেছে, যে পেটের উপরে যে চাপটা, আবার একটা ডিপ নিঃশ্বাস নে, একটা জোরে একটা শ্বাস নে। নিঃশ্বাস নেওয়ার পরে তুই ভালো করে অনুভব কর যে তোর পেটের উপরে কিন্তু কিছু একটা চাপ দিচ্ছে। এই চাপ যেটা দেয় এটাই হচ্ছে যে মধ্যস্থতা বা ডায়াফ্রাম। এটা কী করে, পেট আর বুকটাকে আলাদা করে। তাহলে এটারও তোর হচ্ছে যে শ্বাসক্রিয়ায় ভূমিকা আছে। তাহলে তোর কিন্তু একটা এমসিকিউ হয়, বলবে যে নিচের কোনটি শ্বসনতন্ত্রের অঙ্গ বা অঙ্গ নয়। তাহলে এই সবগুলো দিবে, দেওয়ার পরে তোকে হচ্ছে যে আবার বলবে যে কোনটা অঙ্গ বা কোনটা অঙ্গ নয়। তাহলে সব কিছু ভালো করে পড়তে হবে, আমি অলরেডি কিন্তু 2বার করে বলে দিছি। তাহলে এগুলো তো পড়লি, এবারে শ্বাসক্রিয়া কিভাবে হয়। শ্বাসক্রিয়া কিভাবে হয় আমি তোকে এটা দেখাই। ধর এই দেখ এখানে যে ছবিটা দেওয়া আছে, তুই ধর আমি যে চিন্তা করি তোর এটা হচ্ছে যে তোর বুক, এটা মনে কর তোর বুক, এই হচ্ছে এখান থেকে গলা, এই হচ্ছে যে তার মাথা, এই যে এটা হচ্ছে যে বুক, বা ধর যে এই পর্যন্ত বুক, এরপরে হচ্ছে যে পেট, এটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে যে ডায়াফ্রাম। তাহলে আমরা যখন শ্বাস নিচ্ছি, শ্বাস নিলে একটু ভালো করে খেয়াল কর, শ্বাস নিলে তোর কী হচ্ছে, তোর বুকটা মনে হবে একটু সামনের দিকে আগায় আসতেছে। তাহলে তোর বুকটা কী হচ্ছে, নর্মাল যদি এটা থাকে, তুই যখন শ্বাস নিচ্ছিস, শ্বাস নেওয়ার কারণে বুকটা এরকমভাবে একটু আগায় আসতেছে। তাহলে কি হলো, তোর এই যে এটা এখান থেকে আগে ছিল দেখ মাত্র এইটুকু, এখন তোর এই যে শ্বাস নেওয়ার কারণে সামনের পোর্শনটা একটু আগায় আসলো, মানে সামনে কি আছে, ওই যে খাঁচা যেটা বলে পরশুকা বা রিবস, ওইগুলো একটু আগায় আসলো। আগায় আসার কারণে দেখ এই যে সামনে পেছনের যে দৈর্ঘ্যটা এটা বাড়লো। তাহলে আমি যখন নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস না, এটাকে বলে প্রশ্বাস, মানে শ্বাস গ্রহণ, যেটা যখন শ্বাস গ্রহণ করতেছি বা প্রশ্বাস, তখন কি হচ্ছে, আমার সামনে এই যে পরশুকাগুলো বা পরশুকাগুলো সামনে আগায় আসতেছে, সামনে আগায় আসে। তো পরশুকাগুলো যখন সামনে আগায় আসে, তাহলে সামনে পেছনে, বুকের সামনে পেছনের দৈর্ঘ্য কি হচ্ছে, বাড়লো না, বুকের সামনে পেছনের যে প্রস্থ সেটা বাড়লো। আবার একইভাবে আরেকটা জিনিস খেয়াল কর, তুই যখন শ্বাস নিচ্ছিস তখন কি হচ্ছে, ওই যে তোর পেটের উপরে একটা চাপ পড়তেছে, দেখ এভাবে দেখ, পেটের উপরে একটা চাপ পড়তেছে, মানে মনে হচ্ছে যে কি, যে কিছু একটা যেন পেটের উপরে নেমে যাচ্ছে, মানে নিচে নেমে যাচ্ছে, সেটা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে আমরা একই সাথে যখন শ্বাস গ্রহণ করতেছি তখন ডায়াফ্রামটা কী হচ্ছে, দ্য ডায়াফ্রামের নর্মাল পজিশন ছিল এটা, শ্বাস নেওয়ার সময় ডায়াফ্রামটা হচ্ছে যে এই লেভেলে চলে আসতেছে, এই যে এই লেভেলে চলে আসলো। তাহলে এখন আমার যদি বুকটা এখান থেকে শুরু হয়, তাহলে একইভাবে কী হচ্ছে, এটা এবার লম্বায়ও বাড়তেছে না, আগে কী হলো আড়াআড়িভাবে বাড়লো, পরশুকাগুলো সামনে চলে আসলো, আসার কারণে আড়াআড়িভাবে বুকটা বাড়লো। আবার একইভাবে এবার কী হচ্ছে, ডায়াফ্রাম নিচে চলে আসতেছে, নিচে চলে আসার কারণে লম্বালম্বিভাবেও কিন্তু দেখ বাড়লো। আগে ছিল জাস্ট এখান থেকে এই পর্যন্ত, এখন এই লম্বা মানে শ্বাস নেওয়ার কারণে এটা হচ্ছে ডায়াফ্রাম নিচে নেমে যাচ্ছে, নেমে যাওয়ার কারণে দেখ লম্বালম্বিভাবেও বাড়লো। তাহলে কী হলো, এখানে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নিচে নামে, নিচে নামার কারণে লম্বালম্বিভাবেও বাড়লো। তাহলে আলটিমেটলি প্রস্থ বাড়লো, মানে আমি যখন শ্বাস গ্রহণ করতেছি, শ্বাস গ্রহণের সময় বা প্রশ্বাসের সময় আমার প্রস্থ বাড়লো, লম্বা বাড়লো। তাহলে তার কি হবে, তার ভলিউম বা ক্ষেত্রফলও বাড়বে না, বা তার হচ্ছে যে আয়তনও বাড়বে না। যদিও মানে ভলিউম মানে তার আয়তন, কারণ আয়তন মানে আমরা কি জানি, ধর যে প্রস্থ, লম্বা বা হচ্ছে যে উচ্চতা, এগুলোর গুণ করলেই না আমি আয়তন পাবো। তাহলে এইগুলো যদি বাড়ে তার মানে তো আলটিমেটলি আয়তনও বাড়বে। আর যখন আয়তন বাড়ে তখন কি হয় জানিস, আয়তন বাড়লে চাপ কমে। তো একটা জিনিস দেখ, খেয়াল করে দেখ, তুই মনে কর একটা হচ্ছে যে 5 লিটারের একটা গ্যাস, তো হচ্ছে 5 লিটারের একটা গ্যাস এরকম একটা হচ্ছে যে কি বলে কাপের মধ্যে রাখেছিস, আর একটা হচ্ছে বড় বোতলের মধ্যে রাখেছিস, কোন জায়গায় হচ্ছে যে গ্যাসের উপরে চাপ পড়বে বেশি, এখানে নিশ্চয়ই পড়বে। কারণ কি, এখানে হচ্ছে আয়তন কম। মানে তোর আমি অত বোঝাই পারতেছি না, তুই শুধু এটুকু মনে রাখ যে আয়তন আর চাপ এই দুটো হচ্ছে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আয়তন যদি বাড়ে চাপ কমে, আবার আয়তন যদি হচ্ছে যে কমে সেক্ষেত্রে চাপও
বাড়ে, মানে দুইটা হচ্ছে যে ব্যস্তানুপাতিক। তাহলে আমি কি পাইলাম, আমি যখন প্রশ্বাস নিচ্ছি বা শ্বাস গ্রহণ করতেছি তখন আমার পরশুকাগুলো সামনে চলে আসার কারণে বুকের সামনে পেছনে যে প্রস্থ সেটা বাড়ে, আবার ডায়াফ্রাম নিচে নামে বলে এটা লম্বাতেও বাড়ে। তাহলে আলটিমেটলি আয়তন বাড়বে, আর আয়তন বাড়লে চাপ কমে যায়। তখন কি হয়, তাহলে আমি যখন শ্বাস নিচ্ছি তাহলে আলটিমেটলি শ্বাস নেওয়ার কারণে আমার বুকের ভেতরে চাপ কমে গেল, তাই না, বুকের চাপ কমে গেল। তাহলে তখন দেখা যায় যে কি বাতাসের চাপ বেশি, মানে বুকের চাপ এমন বেশি কমে যায় যে বাতাসের চাপ তখন বেশি হয়, বুকের চাপ কম বাতাসের চাপ বেশি। তাহলে তখন কি হয়, সবসময় কি হয়, গ্যাসের একটা ধর্ম আছে, গ্যাস সবসময় হচ্ছে তোর উচ্চ চাপ থেকে নিম্ন চাপের জায়গায় যায়, মানে অনেকটা হচ্ছে ব্যাপনের মতো। তাহলে যেহেতু আমি শ্বাস নেওয়ার কারণে আমার বুকের চাপ কমে যাচ্ছে আর বাতাসের চাপ বাড়লো, তাহলে এখন কি হবে, বাতাস থেকে হচ্ছে যে কোনো একটা গ্যাস বুকের মধ্যে যাবে, তাহলে সেটা কোনটা, অক্সিজেন। এই যে বাতাসের, তাহলে এখন অক্সিজেন এটা এখন বুকের মধ্যে চলে যাবে। কিভাবে যাবে, অক্সিজেনটা প্রথমে যে তোর নাক, তারপর হচ্ছে যে নাকের ছিদ্র, নাসাগহ্বর, গলবিল, তারপর স্বরতন্ত্র, শ্বাসনালী, এভাবে হয়ে ট্রাকিয়া, ব্রঙ্কাস হয়ে আলটিমেটলি ফুসফুসের ব্রঙ্কিওলে যাবে। তাহলে ফুসফুসের ব্রঙ্কিওলে অক্সিজেন চলে গেল। আবার যখন আমরা যখন হচ্ছে করি, তো যখন শ্বাস যখন ত্যাগ করি বা নিঃশ্বাস, তখন কি হয়, তখন দেখ ছাড় তুই নিঃশ্বাস স্যার, তখন দেখবে কি যে কী হবে, আলটিমেটলি আবার হচ্ছে পরশুকাগুলো কেমন জানি একটু ভেতরের দিকে চলে যাবে, মানে এই যে পরশুকা এটা এখানে ছিল সেই পরশুকা আবার এখানে চলে আসবে। তাহলে আলটিমেটলি আমার সামনে পেছনের দৈর্ঘ্য কমে যাবে। আবার ডায়াফ্রাম যেটা নিচে যাচ্ছিল শ্বাস গ্রহণের সময়, সেই ডায়াফ্রাম আবার উপরে উঠে আসতেছে শ্বাস ছাড়লে। তাহলে ডায়াফ্রাম যদি উপরে চলে আসে তাহলে আমার তো এই যে লম্বিও কমবে। তাহলে আমি যখন শ্বাস ত্যাগ করতেছি তখন আমার পরশুকাগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। আর পরশুকা ভেতরের দিকে ঢুকে যাওয়াতে আমার সামনে পেছনের প্রস্থ কী হচ্ছে, কমে যাচ্ছে। আবার একইভাবে ডায়াফ্রাম কী করলো, ডায়াফ্রাম হচ্ছে উপরে উঠে যাচ্ছে, আর যদি উপরে উঠে যায় তাহলে লম্বিও কী হবে, কমে যাবে। এবার সবই কমতেছে, প্রস্থ কমতেছে, লম্বি কমতেছে, তাহলে আয়তন কী হবে, আয়তনও কমবে। আর আয়তন যদি কমে তাহলে কী হবে, চাপ বাড়বে। তো চাপ যখন বাড়বে, এই চাপ বাড়ার কারণে কী হবে, আলটিমেটলি দেখা যাবে তখন বাতাসের চাপের থেকে তোর বুকের চাপ বেশি হবে। তাহলে তখন বুকের থেকে কোনো একটা গ্যাস বাতাসে চলে যাবে, সেটা কোনটা, কার্বন ডাইঅক্সাইড। ব্যাস, কার্বন ডাইঅক্সাইড তখন বাতাসে চলে যাবে। এই তাহলে সেটা আবার কার্বন ডাইঅক্সাইড কী হবে, ফুসফুস, ব্রঙ্কাই, মানে ব্রঙ্কিওল, ব্রঙ্কাই, ট্রাকিয়া, তারপর হচ্ছে ল্যারিংস, গলবিল, নাসাগহ্বর, নাসারন্ধ্র, এভাবে এই পথে এটা হচ্ছে বাতাসে চলে আসবে। এই হচ্ছে যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান। এখন ধর যে আমি বললাম, তাহলে কি হলো, এই যে অ্যালভিওলাই, এই যে ধর আমি যদি দেখাই, ট্রাকিয়াটা দুই ভাগ হয়ে গেল, ভাগ হয়ে দুইটা ব্রঙ্কাই হইলো, ব্রঙ্কাই থেকে আবার অসংখ্য ব্রঙ্কিওল হইলো। এই যে ব্রঙ্কিওলে এখন কি থাকে, ব্রঙ্কিওলে এরকম অসংখ্য অ্যালভিওলাই থাকে। এখন এই যে অ্যালভিওলাইয়ের ব্যাপারটা কি হয়, আমি তো বললাম যে এই তাহলে কি হলো, অ্যালভিওলাই থেকে এই যে বাতাস থেকে অক্সিজেন আসলো, আর এই অ্যালভিওলাই থেকে কার্বন ডাইঅক্সাইড বের হইলো। তাহলে এই অ্যালভিওলাইয়ের ঘটনাটা কি ঘটে, আমরা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এগুলো কে পরিবহন করে, রক্ত পরিবহন করে। আমি তোকে দেখাই, আমাদের যে হার্ট আছে, হ্যাঁ, হার্টের হচ্ছে যে 4টা চেম্বার আছে। এই যে মনে কর এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো হয় কি, এই রাইট অ্যাট্রিয়ামে এরকম কতগুলো সংযুক্ত স্থান থাকে। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এটা কি হয়, উপর দিক থেকে রক্ত, মানে মাথার থেকে রক্ত এই যে এই সুপিরিয়র ভেনা কাভা হয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে। আর সমস্ত বডি নিচের অংশ থেকে সমস্ত রক্ত সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ভেনা কাভা হয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে। তাহলে এটা দেখ আমার পুরো বডির থেকে আসতেছে, মানে সমস্ত কোষের থেকে আসতেছে। তাহলে এই রক্তটা কি হবে, এই রক্তটা হবে কি, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত।
তাহলে ঠিক আছে, এবার রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে কই যাবে? রাইট ভেন্ট্রিকলে যাবে। এবার রাইট ভেন্ট্রিকল থেকে একটা আর্টারি বের হয়, এটার নাম হচ্ছে যে পালমোনারি আর্টারি। তাহলে আমি কি বুঝলাম? রক্ত সারা শরীর থেকে একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা হয়ে নিচের পোর্শন থেকে সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র মানে উপরের, তার মানে এটা মাথার থেকে নিয়ে আসে, মাথার থেকে নিয়ে আসে। এটা হচ্ছে যে পা, পেট, এগুলোর থেকে রক্ত নিয়ে আসলো। তাহলে আমরা কি বুঝলাম? ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, এরা যে রক্ত নিয়ে যায় রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে? রাইট ভেন্ট্রিকলে। এখন রাইট ভেন্ট্রিকল থেকে আমার বের হয় হচ্ছে যে এই যে আর্টারিটা, এটা হচ্ছে যে পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী। এই কিন্তু ধমনী কি করে? ধমনী নর্মালি হচ্ছে যে তোর কার্বন মানে সরি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এই একটাই হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে যে কি? সেটা হচ্ছে পালমোনারি ধমনী। এটাই হচ্ছে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তাহলে এই পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এই পালমোনারি ধমনী আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে একটা যায় তোর ডান ফুসফুসে, একটা যায় বাম ফুসফুসে, মানে ডান ফুসফুসের অ্যালভিওলায়, বাম ফুসফুসের অ্যালভিওলায়। তাহলে পালমোনারি ধমনী আলটিমেটলি কোথায় গেল? ফুসফুসের অ্যালভিওলায়, অ্যালভিওলায়। তাহলে এই অ্যালভিওলাইগুলো কি থাকে? আমি যদি একটা অ্যালভিওলাই তোকে এখন এঁকে দেখাই, ধর এটা একটা অ্যালভিওলাই। তাহলে এই যে পালমোনারি ধমনী হয়ে পালমোনারি ধমনীর হয়ে এখানে এভাবে প্রবেশ করলো, এরকমভাবে ওকে সাপ্লাই দেয়। তাহলে এই রক্তগুলোতে এখানে কি ছিল? সব কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তাই না? এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল না? এই যে এসব কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এদিকে তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বেশি, আর আমার এই যে অ্যালভিওলায় উপর থেকে এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ব্রোঙ্কাস ব্রঙ্কিওল হয়ে অ্যালভিওলায় কি হয়েছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে অ্যালভিওলায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত বেশি, তাহলে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখন হচ্ছে এতে যাবে, মানে আমি যখন শ্বাস নিচ্ছি তখন আমার ফুসফুসে কি হচ্ছে? ফুসফুসে হচ্ছে অক্সিজেন বেশি যায়, আর রক্তনালীতে মানে ওই পালমোনারি ধমনীতে ওখানে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে। জাস্ট ওরা আদান প্রদান করে নেয়, মানে ফুসফুস থেকে অক্সিজেনটা এখন হচ্ছে যে রক্তনালীতে চলে যায়, রক্তনালী হয়ে এই রক্তনালী আবার হার্টে চলে যায়। হার্টের কোন সাইডে? বাম সাইডে, মানে এই যে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল হয়ে সারা শরীরে এবার চলে যায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আর এই যে আমার পালমোনারি আর্টারি যেটা ছিল বা পালমোনারি ধমনী, এখানে কি ছিল? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ কার্বন ডাইঅক্সাইডটা কোথায় চলে যায়? অ্যালভিওলায়, মানে ফুসফুসে। অ্যালভিওলায় হয়ে এবার সেটা পরিবেশে চলে যায়। এই হচ্ছে যে এর আদান প্রদান। একটু কঠিন লাগবে, কয়েকবার দেখিস তাহলে বুঝতে পারবি। এই শেষ। তাহলে তোর পড়া থাকবে এই যে শ্বাসনালী সংক্রান্ত রোগ, এটার উপর পর্যন্ত। একটু কঠিন লাগবে, কিন্তু ভিডিওটা কয়েকবার দেখিস, এক দুইবার দেখিস, তাহলে বুঝতে পারবি।